হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সিইউ সিসিএফ ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ ফোর্থ সেমিস্টারের আজকে আমি ডিএসসিসি 5 থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন, সেটা হলো শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বা নালন্দা মহাবিহারের কি ভূমিকা রয়েছে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 রুপিস, কিন্তু এখন আমরা অফারে দিচ্ছি 50% ডিসকাউন্টে মাত্র 599-এ তুমি পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। নালন্দা মহাবিদ্যালয়ের যে প্রতিষ্ঠা সম্পর্কে একটু জেনে নিই আমরা। ঐতিহাসিক প্রেক্ষাপট বলছে নালন্দা মহাবিহার খ্রিস্টীয় 5ম শতকে গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্তের আমলে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে সম্রাট হর্ষবর্ধন এবং পাল রাজাদের পৃষ্ঠপোষকতার এটি একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছিল। এটি ছিল প্রাচীন ভারতের গৌরবের এক অনন্য প্রতীক। তাহলে প্রাচীন ভারতের যদি আমরা গৌরবের কথা চিন্তা করি, তাহলে নালন্দা মহাবিহার কিন্তু খুবই উল্লেখযোগ্য একটা অবদান বা ভূমিকা কিন্তু রেখেছিল। ক্লিয়ার? এবং এটা কার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল? প্রথম কুমারগুপ্তের হাত ধরে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এই নালন্দা মহাবিহার। ওকে, চলো এবার কি বলছে বিশ্বজনীন কেন্দ্র। গোটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসতো। বলছে নালন্দা ছিল বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। আবাসিক বলতে হস্টেলের ব্যবস্থা থাকা। হিউয়েনসাং এর বিবরণী অনুযায়ী এর বিশালতা ছিল বিস্ময়কর, মানে বিশাল একটা এরিয়া জুড়ে কিন্তু এটা ছিল। এখানে 10,000 শিক্ষার্থী প্রায় পড়াশোনা করত। শিক্ষক মন্ডলী ছিল 1500 জন এবং প্রতিদিন বক্তৃতা প্রায় 100+ টিচার কিন্তু প্রতিদিন বক্তৃতা দিত এই বিশ্ববিদ্যালয়ে। ক্লিয়ার? কি বলেছে দেখো, পাঠ্যক্রমের বৈচিত্র্য। পাঠ্যক্রম বলতে কি বোঝাচ্ছে? যে সিলেবাস। কি বলছে? ধর্মীয় তত্ত্ব এখানে পড়ানো হতো বিজ্ঞান ও গণিত বিষয়ক এবং যুক্তিবিদ্যা। তাহলে আমরা দেখে নিই ধর্মীয় তত্ত্বের মধ্যে কি রয়েছে। এখানে বলছে বৌদ্ধ শাস্ত্র এবং বেদের গভীর চর্চা ও গবেষণা কিন্তু করা হতো এখানে। এছাড়া ছিল চিকিৎসা বিজ্ঞান, আয়ুর্বেদ, গণিত ও জ্যোতির্বিজ্ঞানের চর্চাও কিন্তু এখানে হতো। এছাড়া যুক্তিবিদ্যা, ব্যাকরণ এবং উন্নত দর্শন চর্চা শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশও কিন্তু ঘটাতো এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে। এবার ভর্তির পদ্ধতি কেমন ছিল? এখানে ভর্তির পদ্ধতি ছিল প্রবেশিকা পরীক্ষা। দ্বার পদ্ধতি বলতে এন্ট্রান্স এক্সাম যেরকম হয় যে কোনো চাকরির পরীক্ষায় যেমন এন্ট্রান্স এক্সাম হয়, চাকরি করতে গেলে তোমাকে সেই পরীক্ষায় পাশ করতে হবে, তারপরে তুমি চাকরি করার সুযোগ পাবে। ঠিক একইভাবে নালন্দা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে একটা প্রাক পরীক্ষা দিতে হতো এবং সেই পরীক্ষায় পাশ করলে তবেই তুমি পড়াশোনার কিন্তু সুযোগ পেতে সেই সময়। তো বলছে বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে দ্বার পণ্ডিত বা দ্বারপাল শিক্ষার্থীদের কঠিন মৌখিক পরীক্ষা কিন্তু নিতেন। কেবল যোগ্যতমরাই প্রবেশের সুযোগ পেত, মানে যারা যোগ্য ব্যক্তি তারাই কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগটা পেত। এবার গুণগত মান কি বলছে? কঠোর মেধাভিত্তিক ভর্তি পদ্ধতির কারণে শিক্ষার মান অত্যন্ত উন্নত ছিল। মানে বেছে বেছে ভালো ভালো ছাত্রছাত্রীদের কিন্তু একমাত্র পড়াশোনার সুযোগ কিন্তু এখানে দেওয়া হতো, যার জন্য শিক্ষার মানও কিন্তু এখানে উন্নতি হতো। বলছে যা একে বিশ্বের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে কিন্তু পরিণত করেছিল। নেক্সট কি রয়েছে আমরা একটু দেখে নেব। বলছে বিশাল গ্রন্থাগার, যেটাকে ধর্মগঞ্জ বলা হয়েছে। এখানে বিশাল বড় একটা লাইব্রেরি ছিল। বলছে নালন্দার অন্যতম আকর্ষণ ছিল এর বিশাল গ্রন্থাগার, যা ধর্মগঞ্জ নামে কিন্তু পরিচিত ছিল। এটি ছিল প্রাচীন পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের একটি ভান্ডার। এখানে হাজার হাজার হাতে লেখা পাণ্ডুলিপি কিন্তু সংরক্ষিত ছিল, মানে পাঠ্যপুস্তকগুলো ম্যাক্সিমামটাই কিন্তু হাতে লেখা ছিল। এবার গ্রন্থাগারের প্রধান 3টি ভবন ছিল। প্রথমটা যেটা ছিল সেটা হচ্ছে নাম ছিল রত্নসাগর, 9 তলা বিশিষ্ট প্রধান ভবন, যা ছিল বিশাল সংগ্রহের আধার, বিশাল বই ছিল এখানে। দেন রত্নদধি, কি বলছে? ধর্মীয় ও দার্শনিক পাণ্ডুলিপির বিশেষ সংগ্রহশালা ছিল এটি। দেন রত্নরঞ্জক, এখানে কি বলেছে? বিজ্ঞান ও অন্যান্য পাঠ্য বিষয়ের পাণ্ডুলিপি কিন্তু এখানে সংরক্ষিত থাকতে দেখা গেছে। এবার বিখ্যাত শিক্ষক মন্ডলীর কথা আমরা বলবো। এখানে কি বলেছে দেখো, শিলভদ্র ও পণ্ডিতগণ। নালন্দায় শিলভদ্র, ধর্মপাল, অতীশ দীপঙ্কর এবং নাগার্জুনের মতো বিশ্ববিখ্যাত পণ্ডিতরা কিন্তু শিক্ষকতা করতেন। তাদের পাণ্ডিত্যে চীন, জাপান,
তিব্বত, সুমাত্রা থেকে শিক্ষার্থীদের কিন্তু আকর্ষণ করতো এখানে। বোঝা গেল? ওকে, এবার নালন্দার আন্তর্জাতিক প্রভাবের কথা যদি আমরা বলি, বলছে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে ভারতের সাংস্কৃতিক মেলবন্ধন কিন্তু তৈরি করেছিল। নেক্সট বলছে তিব্বতীয় বৌদ্ধ ধর্মের প্রসারে নালন্দার পণ্ডিতদের ভূমিকা কিন্তু ছিল অপরিসীম। নেক্সট বলছে হিউয়েন সাং এবং ইত সিং এর মতো পরিব্রাজকরা এখান থেকে কিন্তু বৌদ্ধ দর্শন বিশ্বের দ্বারে কিন্তু পৌঁছে দেন। মানে বৌদ্ধ দর্শনকে বিশ্বের বিভিন্ন প্রান্তে কিন্তু নিয়ে গিয়েছিল এই দর্শনটা। এবার উত্থান আর পতনের কথা যদি চিন্তা করি, পঞ্চম শতকে কুমারগুপ্তের মাধ্যমে, প্রথম কুমারগুপ্তের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। সপ্তম শতকে হর্ষবর্ধনের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণযুগ ছিল। অষ্টম থেকে মানে দ্বাদশ শতকে পাল রাজাদের পৃষ্ঠপোষকতা লাভ করেছিল এবং 1200 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজির আক্রমণের দ্বারা এটা কিন্তু ধ্বংস হয়েছিল। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি দুর্গ ভেবে কিন্তু এটাকে ধ্বংস করে দিয়েছিল। তো এই ছিল আজকের ক্লাস। তো স্টুডেন্ট যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।